বিসমিল্লাহির রহমানির রহিম। শহীদ জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত এই মানবিক আলোচনা অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সুযোগ্য সভাপতি, বীর মুক্তিযোদ্ধা জনাব ইশতিয়াক আজিজ উলফত, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মণ্ডলীর সদস্য জনাব আব্দুল সালাম, অ্যাডভোকেট ফজলুর রহমান এবং মোয়াজ্জেম হোসেন আলাল সহ মঞ্চে উপবিষ্ট জাতীয় নেতৃবৃন্দ, আমার সামনে উপবিষ্ট জাতির গর্ব বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, উপস্থিত সুধীমণ্ডলী, প্রিয় ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আমি বেশি সময় নেব না, একটু ধৈর্য ধরে অপেক্ষা করুন। আপনারা একটু চুপ করলে আমার বলতে সুবিধা হয়। আমার আগে যারা বক্তব্য দিয়েছে এরা খুবই নামি দামি বক্তা, চমৎকার বলেন। আমি অত গুছিয়ে বলতে পারবো না, তো একটু সময় দেন আমাকে, একটু ধৈর্য ধরেন। প্রথমেই গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করি রিজার্ভ ফোর্স কমান্ডার, স্বাধীনতার মহান ঘোষক, বীর মুক্তিযোদ্ধা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরুত্তমকে, যিনি জাতির এক ক্রান্তি লগ্নে এই দেশের স্বাধীনতা ঘোষণা করে জনগণকে এক বিরাট বিপদ থেকে রক্ষা করেছেন, বাঙালি জাতির ইতিহাসকে প্রবহমান রাখতে যথাযোগ্য ভূমিকা রেখেছেন। সেই শহীদ জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা করছি। এই সভায় বসে খবর পেলাম মুক্তিযুদ্ধের আরেকজন বিখ্যাত সমরনায়ক, ৩ নম্বর সেক্টর কমান্ডার, এয়ারফোর্স কমান্ডার, স্বাধীনতার পর প্রথম বাংলাদেশ সেনাবাহিনীর প্রথম সেনাধ্যক্ষ মেজর জেনারেল শফিউল্লাহ বীরুত্তম, তিনি একটু আগে ইন্তেকাল করেছেন। তার রুহের মাগফিরাত কামনা করি। আল্লাহ যেন তার কবর আযাব মাফ করেন, তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন, এটি কামনা করি। জিয়াউর রহমান এক কিংবদন্তির নাম। জিয়াউর রহমানের বাংলাদেশের ইতিহাসে এক অনন্য নাম। মুক্তিযোদ্ধার যদি একজন রোল মডেল বেছে নিতে হয়, মুক্তিযোদ্ধারা কেমন ছিলেন যাদেরকে বর্তমান প্রজন্ম দেখেনি, একজন ব্যক্তির নাম করলে আমাদেরকে জিয়াউর রহমানের নামই নিতে হয়। কারণ মুক্তিযুদ্ধ সীমান্ত অতিক্রম করলে মুক্তিযোদ্ধা হওয়া যায় না। মুক্তিযুদ্ধের ত্যাগ, তিতিক্ষা, চরিত্রিক গুণাবলী থাকতে হবে, তাহলে তিনি প্রকৃত মুক্তিযোদ্ধা। 4 বছর এই রাষ্ট্র শাসন করার পর, অত্যন্ত ক্ষমতাধর রাষ্ট্রপতি থাকার পর যখন তিনি মৃত্যুবরণ করলেন, দেখা গেল ব্যাংকে তার কোনো টাকা পয়সা নাই, এই বিশাল বাংলাদেশে তার কোনো জমি নাই, কোনো ধন সম্পত্তি তিনি রেখে যাননি। তিনি তো মুক্তিযোদ্ধা। অনেক মুক্তিযোদ্ধা আমরা জানি, নাম কাওয়াস্তে মুক্তিযোদ্ধা শুধু সীমান্ত অতিক্রম করেছেন, যার জীবন কোনোদিন বিপন্ন হয় নাই, কোনো শত্রু সৈন্যের সাথে তার দেখাও হয় নাই, তাকে মেশিন গানের গুলি বৃষ্টির মধ্যে দিয়ে শত্রুর বাংকারে ঝাঁপিয়ে পড়তে হয়নি। তাকে আমরা মুক্তিযোদ্ধা হিসেবে জেনেছি মিরপুর, মোহাম্মদপুর, অন্যান্য অঞ্চলে বাড়িঘর দখল করার সময় কিংবা লুটপাটের কালে বোঝা গেছে যে তিনি একজন মুক্তিযোদ্ধা। সুতরাং প্রকৃত মুক্তিযোদ্ধারা, এবং তাদের অনেকেই এখনো পাদপ্রতিবের অন্তরালেই রয়ে গিয়েছেন, যাদের মধ্যে একজন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। এই যে স্বাধীনতার ঘোষণা তিনি দিলেন, মুক্তিযুদ্ধ এত বছর পরে মাঝে মাঝে চিন্তা হয়, ভাইরে প্লিজ জাস্ট গিভ মি 10 মিনিটস, গিভ মি 10 মিনিটস। অনেক বছর হয়ে গেছে, 53 বছর আগে মুক্তিযুদ্ধে আমরা অংশগ্রহণ করেছিলাম। এখানে আমার সামনে উপস্থিত লাল টুপি পরা, সাদা দাড়ি তাদের, এরা তখন বয়সে তরুণ ছিল, স্কুলের ছাত্র কিংবা কলেজের ছাত্র। এ কথা বলাই বাহুল্য, যদি মুক্তিযুদ্ধ না হতো তাহলে কি বাংলাদেশ স্বাধীন হতো? তো মুক্তিযুদ্ধ কারা করেছিল? আমরা করেছি। জিয়াউর রহমানের আগে শুরু হয়েছে মুক্তিযুদ্ধ। ইস্ট বেঙ্গল রেজিমেন্টের 5টি ব্যাটালিয়ন 5টি ক্যান্টনমেন্টে কর্মরত ছিল।
যেই মুহূর্তে পাকিস্তানিরা বাঙালিদের উপর ঝাঁপিয়ে পড়েছে, ঢাকায় একটি গণহত্যা শুরু করেছে, রাজনৈতিক নেতারা প্রাণপণে পালিয়ে গিয়েছেন পাশের দেশে অরক্ষিত জনগণকে রক্ষা করার জন্য, প্রতিরোধ সংগ্রামে অবতীর্ণ হওয়ার জন্য যখন কাউকে খুঁজে পাওয়া যায় নাই, সে সময় ইস্টবেঙ্গল রেজিমেন্ট এবং ইপিআর এর সৈনিকেরা অস্ত্র হাতে বিদ্রোহ করে প্রতিরোধ যুদ্ধে সামিল হয়েছিল, যার নেতৃত্ব দিয়েছিলেন মেজর জিয়াউর রহমান। তার স্বাধীনতা ঘোষণা জনগণকে অনুপ্রাণিত করেছে, উজ্জীবিত করেছে, সারা বিশ্বে ছড়িয়ে গিয়েছে যে হ্যাঁ, বাঙালি লড়াই যোদ্ধার জাতি, তারা প্রতিরোধ করতে জানে। এবং আলজেরিয়া, কিউবা, ভিয়েতনাম, বিভিন্ন দেশে দেশে যে যুদ্ধ হয়েছে, সেই গৌরবময় উপাখ্যান শুরু করেছে আবার বাংলাদেশের ছাত্র জনতার বীর সৈনিকেরা। এই মুক্তিযুদ্ধ যদি আমরা শুরু করতে না করতাম, তাহলে দেখা যেত 1 মাস পরেই ভারতে যারা আশ্রয় গ্রহণ করেছে, জাতীয় সংসদ, প্রাদেশিক সংসদের সদস্যরা ফিরে আসতো, শেখ মুজিবুর রহমানকে হয়তো আবারও প্রধানমন্ত্রী করা হতো, কিন্তু এই দেশটা পাকিস্তানি থেকে যেত, আজও পাকিস্তান থেকে যেত। আমরা এই 24 বছরের বঞ্চনার বিরুদ্ধে দাঁড়িয়েছিলাম। আমরা যারা সৈনিক ছিলাম, সাধারণ ছাত্র ছিল, যুবক ছিল, আমরা মা বোনের ইজ্জত রক্ষার্থে অস্ত্র ধারণ করেছি, জীবন হেলায় বিপন্ন করেছি। অনেক মানুষ, অনেক মুক্তিযোদ্ধা আত্মাহুতি দিয়েছে একটি স্বাধীন দেশের জন্যে। কিন্তু বাঙালি এক অদ্ভুত জাতি, তারা সহজে বীরদেরকে স্থান দিতে চায় না। অধিকাংশ মানুষ লেপের তলায় শুয়ে শুয়ে চুপচাপ হয়তো রেডিও শুনেছে, কিংবা গ্রামান্তরে পালিয়ে বেরিয়েছে। যুদ্ধ করার সাহস যাদের ছিল না, যাদের যৌবন থাকা সত্ত্বেও যারা যুদ্ধে যায় নাই, তাদের মধ্যে এক ধরনের হীনমন্যতা বোধ কাজ করে। তারা তখন মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে নানান ধরনের অপপ্রচারে লিপ্ত হয়। স্বাধীনতা পরে পরে মুক্তিযোদ্ধাদেরকে বলা হতো হাজি সাহেবরা এসেছেন। তারপরে যারা জীবন বিপন্ন করে যুদ্ধ করেছে, তাদেরকে উপযুক্ত সম্মান প্রদর্শনেও তাদের মধ্যে অনেক কার্পণ্য রয়েছে, যার ফলশ্রুতি হিসাবে আজকে এই 1.5 মাসের একটি গণ অভ্যুত্থানকে মুক্তিযুদ্ধের উপরে স্থান দিতে চায় এক ধরনের ছাত্র জনতা, এক ধরনের যুবকরা। এই যে 1.5 মাসের যে সংগ্রাম, শেখ হাসিনার দুঃশাসনের বিরুদ্ধে যে সংগ্রাম, এই সংগ্রামে বিএনপির 422 জন শহীদ হয়েছে। টোটাল সৈনিকের সংখ্যা 1000-এর কিছু বেশি, 422 জনই বিএনপির সদস্য ছিল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র মারা যায়নি, একজনও শহীদ হয়নি। অথচ সব কৃতিত্ব আজকে এই পাবলিক বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা নিতে চায়। অথচ আমরা জানি এক পর্যায়ে এই আন্দোলন স্তীমিত হয়ে গিয়েছিল, তখন প্রাইভেট ইউনিভার্সিটির ছাত্ররা এসে নতুনভাবে যোগদান করায় এই আন্দোলন আবার গতিবেগ ফিরে পায়। তার সাথে যোগ দিয়েছে বিভিন্ন রাজনৈতিক দল, বিশেষ করে বিএনপির ছাত্র যুবক। তারা জীবন উৎসর্গ করার জন্যে শপথবদ্ধ হয়ে ঢাকা এবং অন্যান্য অঞ্চলে রাজপথে অবতীর্ণ হয়েছে, যে কারণেই এই 1.5 মাসের এই বিপ্লবটিকে অতি অল্প সময়ের মধ্যেই আমরা বিজয় লাভ করতে সক্ষম হয়েছি। আমার আগে আরেকজন বক্তা বলেছেন যে আল্লাহরও একটি রহমতের মধ্যে ছিল। এত অপমান, এত দুঃশাসন, এত লুটপাটের পর, যেহেতু অনেক শক্তিশালী কোয়ার্টার প্রতিবেশী রাষ্ট্র তাদের সাহায্যের সহযোগিতায় ছিল, এই সময় আল্লাহর সাহায্য আমাদের জন্য অত্যন্ত অপরিহার্য ছিল। এবং যেই কারণেই শেষ পর্যন্ত আল্লাহর হস্তক্ষেপের ফলেই, তার রহমতের কারণেই এই হায়না সরকার, ফ্যাসিস্ট সরকার এত নির্মমভাবে পরাজিত হয়ে লজ্জাজনকভাবে দেশ ত্যাগ করতে বাধ্য হয়েছে। গত 16টি বছর ধরে বিএনপির নেতৃবৃন্দ যেভাবে এই আন্দোলনে অংশগ্রহণ করেছে ফ্যাসিস্ট হাসিনার এই দুঃশাসনের বিরুদ্ধে, বাংলাদেশের ইতিহাসে কেন এশিয়া মহাদেশে কোনো দেশের ইতিহাসে এই ধরনের সংগ্রামের কোনো নজির নাই। এত মানুষ জীবন দিয়েছে, কতভাবে আমরা নির্যাতিত হয়েছি। পিতা মারা গেছে, জেলখানার থেকে পুত্র এসেছে ডান্ডাবাড়ি পরে বাবার জানাজায় অংশগ্রহণ করেছে। এই চিত্র আমাদের সবার সামনে রয়েছে। বাংলাদেশের ইতিহাসে এই ধরনের নির্মম অত্যাচার আগে বাংলাদেশের মানুষ কখনো দেখেনি। এই ধরনের রক্তের স্রোত পেরিয়ে আমরা এই দুঃশাসনকে বিদায় করতে সক্ষম হয়েছি। এখন আমাদের প্রয়োজন একটি জাতীয় ঐক্য। আমাদের দলের অ্যাক্টিং চেয়ারপারসন, আমাদের চেয়ারপারসন বেগম জিয়া যাওয়ার আগেও
সবাইকে বলে গিয়েছেন। আমরা তার বিমান আরোহণের আগে আমরা স্থায়ী কমিটির সদস্যরা তার বিমানের গ্যাংওয়ের পাশে দাঁড়িয়েছিলাম। শেষ কথাটি তিনি কষ্ট করে বলে গিয়েছেন যে আপনারা সবাই একতাবদ্ধ থাকবেন। আমরা বলতে তিনি সারা দেশবাসীকেই বলেছেন, দেশবাসীর উদ্দেশ্যে তিনি এটি বলেছেন যে দেশবাসী ঐক্যবদ্ধ থাকবেন। অনেক ত্যাগ তিতিক্ষার বিনিময়ে অনেক সংগ্রামের পর আমরা এই দুঃশাসনের অবসান ঘটাতে সক্ষম হয়েছি। আজকে যদি এই শেখ হাসিনার সরকার ক্ষমতায় থাকতো তাহলে এই যে এত অপকর্ম তারা করে গিয়েছে তো আমরা জানতে পারতাম না। এমন একটা মিডিয়া গোষ্ঠী তিনি রেখে গিয়েছেন যাদের একমাত্র কাজ ছিল তেল দেওয়া। বিদেশ থেকে ফিরে আসলে যেইভাবে তাকে তেল মর্দন করত, আমাদের তো লজ্জা হতো, তাদের লজ্জা হয় কিনা জানি না। এগুলো কি ধরনের প্রশ্ন উত্তর বিদেশ সফরের পর আমরা টেলিভিশনে লাইভ দেখতে পেতাম। পিয়ন পর্যন্ত 400 কোটি টাকা চুরি করেছে হেলিকপ্টারে করে, এটা প্রধানমন্ত্রীর বক্তব্য, অনির্বাচিত বিনা ভোটের প্রধানমন্ত্রী। তাদের এমপি এবং অন্যান্য কেন্দ্রীয় নেতৃবৃন্দের কথা বাদই দিলাম, গ্রামে গঞ্জে ইউনিয়নে ওয়ার্ড লেভেলে পর্যন্ত যে সমস্ত আওয়ামী লীগের কর্মীরা রয়েছে লুটপাটের ফলে তারা লুটপাটের সাম্রাজ্য তৈরি করেছে। দেশে বিদেশে অগাধ বিত্ত অর্থ সম্পদ তারা রেখেছে। একটা প্রতিমন্ত্রী, ভূমি প্রতিমন্ত্রী 360টি বাড়ি শুধু লন্ডন শহরে, আমেরিকাতে আছে, দুবাইতে আছে। কি ধরনের ঐতিহাসিক লুটপাট তারা করে গিয়েছে। বাংলাদেশের কেন, পৃথিবীর কোনো ইতিহাসে কোনো দল এরকম ব্যাপক লুটপাট করেছে তার কোনো উদাহরণ আর ভবিষ্যতে পাওয়া যাবে না। এরপরে আমরা সুযোগ পেয়েছি আল্লাহর রহমতে, বিএনপি এবং অন্যান্য বিরোধী দল এবং ছাত্র জনতারও অনেকে ত্যাগ স্বীকার করেছে, যার ফলে আমরা আবার নতুন করে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার একটা সুযোগ পেয়েছি। সুতরাং এই সময় আমাদের উচিত সবাই যেন ঐক্যবদ্ধ থাকি। বিশেষ করে এই সরকারের প্রতি একটা জিনিস আমাদের বলতেই হয়, এই সরকারের অধিকাংশ সদস্যের মধ্যে, অধিকাংশ উপদেষ্টাদের মধ্যে তারা কিন্তু এই জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের চেতনা ধারণ করেন না। এদের মধ্যে 2-1 ছাড়া এমন কোনো উপদেষ্টা নাই যিনি একটা স্ট্যাটাস দিয়েছেন এই শেখ হাসিনার সরকারের বিরুদ্ধে, একটা কথা বলেছেন মিডিয়াতে দুঃশাসনের বিরুদ্ধে, খুঁজে পাওয়া যাবে না। তারা নিরুপদ্রব জীবন কাটিয়েছেন। এখন সুযোগ হয়ে গেছে, বাড়ি হয়তো একটা পার্টিকুলার জেলায়, এই সুযোগে কিংবা অন্য কোনো একটি প্রতিষ্ঠানে কাজ করার সুযোগে আজকে উপদেষ্টা পরিষদে বসে গিয়েছেন। বসুন, কিন্তু ভুলে যাবেন না আপনাদের প্রধান কাজ হলো একটি সুষ্ঠু নির্বাচন দেওয়া এবং ক্ষমতা হস্তান্তর করা। এই অন্তর্বর্তী সরকারের প্রধান কাজ হলো একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের প্রতিনিধিদের কাছে দায়িত্ব হস্তান্তর করা। কিন্তু এই কথা তারা ভুলে গিয়েছে। এরশাদের স্বৈরশাসন আমরা দেখেছি, ওই সময় মুখে মুখে একটা কথা চালু ছিল, এরশাদে চুল কম ছিল, চুল কাটতে নাপিতের খুব অসুবিধা হতো। গেলে যখন দেখে যে চুল কাটতে অসুবিধা, নাপিত একটা প্রশ্ন করতো, স্যার ইলেকশন দিবেন কবে? এটা শুনলেই তার চুল খাড়া হয়ে যেত, তখন সে আরামে চুল কাটতে পারত। এই সরকারদের একই অবস্থা, ইলেকশনের কথা বললেই তাদের চুল খাড়া হয়ে যায়। বা ইলেকশন কি কোনো অন্যায় কাজ, অপকর্ম? গত 16-17 বছর আমরা জীবন দিয়েছি, বারবার জেলে গিয়েছি। আমি ক্ষুদ্র মানুষ, এখানে আলালের তো কয়েকশো মামলা, সালাম ফজলু এদের সবারই অসংখ্য মামলা, আমিও 5 বার জেলে গিয়েছি। আমরা তো অনেক ত্যাগ স্বীকার করেছি, সাজা পেয়েছি। সর্বশেষে যাওয়ার আগে আমাকে 2 বছরের সাজা দিয়ে গেল, আমি নাকি জনতা ব্যাংকের বাস পুড়িয়েছি। 34 বছর আগে এই ব্যাংকের চেয়ারম্যান ছিলাম আমি তাদের বাস পোড়াতে গিয়েছি, সাজা একটা দিয়ে গিয়েছে। যাই হোক, কষ্ট লাগে অনেক। এত ত্যাগ তিতিক্ষার বিনিময়ে আমরা অন্যের কৃতিত্ব সম্মান করি। বিশেষ করে শহীদ আবু সাইদ, তিনি তো চিরকালের হিরো বাংলাদেশের। যেইভাবে বুক চিতিয়ে তিনি রাইফেলের সামনে বুক পেতে দিয়েছেন, তাদের গুলি গ্রহণ করেছেন, মাথা উঁচু করে দাঁড়িয়েছিলেন। যুগ যুগ ধরে, অনন্তকাল ধরে বাংলাদেশের মানুষ আবু সাইদকে নিয়ে গর্ব করব। আরও যারা শহীদ হয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা জানাই। বিএনপি এবং আমরা ব্যক্তিগতভাবেও প্রত্যেকটি শহীদ পরিবারকে সাহায্য করার চেষ্টা করেছি, আগামীতেও করব। সকলের
এই দুঃসাহসকে, সকলের কৃতিত্বকে আমরা সম্মান করি, কিন্তু বিএনপি সম্পর্কে যখন এই 17 বছর সংগ্রাম করার পর পরশ্রী কাতরতা থেকে উদ্ভূত ক্রিটিসিজম শুনতে পাই, তখন মনটা কষ্ট লাগে, বিশেষ করে যারা বয়সে এত কম। প্রফেসর ইউনূস একটা কথা বললে, বা আসিফ নজরুল, বা অন্যান্য উপদেষ্টা যাদের যথেষ্ট বয়স হয়েছে, যারা পরিচিত জনগণের কাছে, তারা একটা কথা হলে মানায়, কিন্তু নাতির বয়সী ছেলে যদি বিএনপি মহাসচিবের বিরুদ্ধে খোঁচা দিয়ে কথা বলে, এটি অত্যন্ত দুঃখজনক। আমরা এটা আশা করি না, ভয় পান কেন জনগণকে? আসেন নির্বাচনে, সুন্দর একটা দল বানান, এখনো তো প্রায় 1 বছর টাইম আছে, জনগণের কাছে যেতে পারবেন। আপনারা তো অলরেডি হেলিকপ্টারে অভ্যাস করে ফেলছেন, হেলিকপ্টারেও যেতে পারবেন সব জায়গায়। তো যান, ঘুরে ঘুরে আসেন, জনগণকে বলেন যে আপনারা এই দেশকে স্বাধীন করেছেন, 71 কিছু না, 47 কিছুই না। আরে ভাই, 71 তো দেখেন না, 71 সালে কিভাবে গ্রামে গঞ্জ থেকে পঙ্গপালের মতো ধরে যশোর ক্যান্টনমেন্টে 8 ঘন্টা যুদ্ধের পর যখন বেরিয়েছি, ভেবেছিলাম যে বাংলাদেশে আমি একাই বোধহয় বিদ্রোহ করেছি, জানতাম না বাস্তব পরিস্থিতি। বাইরে আসার পর পাশে একটা গ্রাম ছিল খিতিবদিয়া, সেখানে যাওয়ার পর দেখি হাজার হাজার ছাত্র যুবক লাঠি, দা, খন্তা, কুড়াল ইত্যাদি নিয়ে দাঁড়িয়ে আছে, বলে স্যার অস্ত্র দেন, যুদ্ধ করব। এদের মধ্যে থেকে 500 ছাত্রকে আমি ভর্তি করেছিলাম আমার ব্যাটালিয়নে, যার 100 জীবন দিয়েছে রণাঙ্গনে। আমি নিজেও যুদ্ধে আহত হয়েছিলাম। সেই মহাসংগ্রাম আপনারা দেখেননি, কল্পনাও করতে পারবেন না। খালি ভীতু বাঙালিদেরকে দেখে আপনারা অভ্যস্ত হয়েছেন, বীর শ্রেষ্ঠদেরকে দেখেন নাই, 71-এর লড়াকু তরুণদেরকে দেখেন নাই। এই দেশ আমরা যুদ্ধ করে স্বাধীন করেছি, ভারত স্বাধীন করে নাই। ভারতের অংশগ্রহণ না হলেও আমরা দেশ স্বাধীন হতাম। এখন সীমান্তে আমার প্রতিবেশী দেশ আবার গন্ডগোল শুরু করেছে, তাদের পছন্দের নেত্রী বিদায় হয়েছে, তাদেরও গাত্র জ্বালা শুরু হয়েছে। বাংলাদেশে মানুষের ফসল কেটে নিয়ে যান, আম গাছ কেটে নিয়ে যান, নানাভাবে গুলি করে সীমান্তে প্রতিদিন মানুষ হত্যা করেন। আমরা নীরবে অবলোকন করছি। ভুলে যাবেন না, এই দেশটা যুদ্ধ করে আমরা 71 সালে স্বাধীন করেছি। প্রয়োজন হয় আবারও ইনশাআল্লাহ আমরা যুদ্ধের ময়দানে, একবার 27 বছর বয়সে যুদ্ধ করেছি, এখন 81 বছর বয়সে আবারও অস্ত্র ধারণ করব সকল অন্যায় এবং অবিচারের বিরুদ্ধে। সুতরাং বিএনপি যদি দায়িত্ব পায় নির্বাচনের মাধ্যমে, আমি বারবার বলেছি, আমরা এই দেশের তরুণ সমাজকে মিলিটারি ট্রেনিং দেব, কম্পালসারি মিলিটারি ট্রেনিং দেব, অন্যান্য উন্নত বিশ্বের রাষ্ট্রের মতো, যাতে করে আমাদের এই স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে কেউ কোনো ধরনের ছিনিমিনি খেলতে না পারে। এখন যারা ক্ষমতায় এসেছেন, অতীতে তত্ত্বাবধায়ক সরকার ছিল 3 মাসের জন্যে, আপনারা তো 30 বছর থাকতে চান যা মনে হচ্ছে। এতদিন সময় দেওয়া না, সম্ভব হবে না, কারণ অনির্বাচিত সরকার একটি দুর্বল সরকার। নির্বাচিত সরকার যেমনই হোক, তারা জনগণের সমর্থন নিয়ে আসে ক্ষমতায়, পরে যদি ভালোভাবে রাষ্ট্র চালাতে পারে থাকবে, রাষ্ট্র চালাতে না পারলে আবার গণ অভ্যুত্থানের মাধ্যমে তাদেরকে বিদায় করে দিয়েন। কিন্তু প্লিজ গণতন্ত্রকে অবহেলা করবেন না। স্বাধীন দেশের রক্ষা কবচ হলো গণতান্ত্রিক ব্যবস্থা। গণতন্ত্র খুব ভালো না, ভালো ব্যবস্থা না, কিন্তু এর চাইতে ভালো ব্যবস্থা এখন পর্যন্ত আবিষ্কৃত হয় নাই। সুতরাং গণতন্ত্রের প্রতি আমাদের দৃঢ় আস্থা থাকতে হবে, জনগণের রায়ের উপর আস্থা থাকতে হবে। এখন একটা কথা, উপদেষ্টাদের কথায় মনে হয় ইলেকশন দিলেই বিএনপি এসে পড়বে। তো ভাই, এটা তো আমাদের দোষ না। বছরের বছর সংগ্রাম দিয়ে, রক্ত দিয়ে আমরা এই পজিশনে এসেছি। বিএনপি বারবার নির্বাচিত হয়েছে সুষ্ঠু ইলেকশনে শহীদ জিয়া রহমানের আদর্শকে ধারণ করে। আমরা সেই আদর্শ ধারণ করে আগামী দিনে পথ চলতে চাই। আমরা 31 দফা দিয়েছি, তার আগে আমাদের চেয়ারপারসন বেগম জিয়া ভিশন দিয়েছেন। আমরা সব দিক দিয়েই গণতান্ত্রিক ব্যবস্থাকে শিরোধার্য করে একটি কল্যাণ রাষ্ট্র গড়ে তুলতে চাই। সুতরাং নির্বাচনকে ভয় পাবেন না। বিএনপি যে নির্বাচনে বিজয়ী হবে এটা তো কোনো গ্যারান্টি নাই। আপনাদের যে নূতন দল করতে যাচ্ছেন ক্ষমতা থেকে বেরিয়ে আসে দলটা করেন, কারণ ক্ষমতায় থাকলে আপনাদের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠলে তখন দেশের মানুষ অসন্তুষ্ট হবে। নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার, ইন্টারিম সরকারের প্রধান চারিত্রিক বৈশিষ্ট্য হবে নিরপেক্ষতা। তারা সবাইকে সমান দৃষ্টিতে দেখবেন। এখানে বসে কিংস পার্টি গড়ার চেষ্টা আপনারা করবেন না। প্রফেসর ইউনূস অত্যন্ত সম্মানিত ব্যক্তি, তার কোনো অভিজ্ঞতা নাই রাষ্ট্র পরিচালনায়, তার সাফল্য আমরা দেখতে পাচ্ছি না, তবুও আমরা তাকে সমর্থন জানাবো, কারণ দেশে বিদেশে সবখানে তিনি একজন নোবেল লরিয়েট, সারা বিশ্বে তার পরিচিতি আছে
এবং এই মুহূর্তে এই সরকারের নেতৃত্ব দেওয়ার জন্য তিনিই যোগ্য মানুষ। কিন্তু নাবালকদের কথা চলবেন না। আপনি দেশের মধ্যে অনেক জ্ঞানীগুণী ব্যক্তি আছে, অনেক রাজনৈতিক দল আছে যাদের রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা আছে, তাদের সাথে আলাপ করে, দেশের জ্ঞানীগুণী মানুষের সাথে আলাপ করে এই রাষ্ট্রটি চালান এবং দীর্ঘ সময় থাকার চেষ্টা করুন না। যত দিন যাবে অর্থনৈতিক অবস্থা তো খারাপই হচ্ছে। এখন বছরের শেষ সময় এসে আপনি যেই সময় এইভাবে ভ্যাট এবং অন্যান্য কর, শুল্ক ইত্যাদি দিয়েছেন, এটি অনেক ক্ষেত্রেই অমানবিক। এই ব্যাপারে আশা করি আপনারা প্রয়োজনীয় সংস্কার করবেন এবং যে সকল পণ্যের উপরে অন্যায়ভাবে শুল্ক বসানো হয়েছে এসব শুল্ক অনুগ্রহ করে প্রত্যাহার করেন। দেশবাসী আপনাদের সাথে থাকবে, কিন্তু সকলের প্রতি সমান আচরণ করুন। এই তরুণ যুবকদেরকে মন্ত্রিসভায় স্থান দিয়েছেন, তখনই আমাদের সন্দেহ ছিল এদের উপরে একজন গার্জিয়ান রাখা উচিত ছিল। একজন সিনিয়র দিলেন, তারপর তারা আস্তে আস্তে, ভবিষ্যতে তো এরাই থাকবে, আমরা আর কতদিন? এই আজকের ছাত্ররাই তো আগামী দিনে রাষ্ট্র চালাবে। কিন্তু এখন থেকে তাদেরকে রাজনৈতিক কূটকৌশলের পরিচয় দিবেন না, তাদেরকে এই সমস্ত জিনিস শেখানোর দরকার নেই। এবং তরুণদের উদ্দেশ্যে আমি বলতে চাই, ছাত্র যুবক যারা এই আন্দোলনে বলিষ্ঠ ভূমিকা রেখেছে তাদেরকে আমরা স্যালিউট করি। তারা তাদের পিতামাতাকে নিয়ে রাজপথে এসেছে এই সহিংস শাসনকে প্রতিহত করার জন্যে। তাদের প্রতি আমাদের সকল সম্মানবোধ রয়েছে। কিন্তু আর বেশি দিন নাই, আপনারা অল্প কিছুটা দিন বরদাস্ত করেন এবং একটা সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করেন। তারপরেও ভবিষ্যতে যাতে আপনারা যদি রাজনৈতিক দল করেন, আমরা সেটাকে ওয়েলকাম করি, রাজনৈতিক দলকে ওয়েলকাম করি। আপনারা যদি মনে করেন যে অতীতে যেসব দল রাষ্ট্র পরিচালনা করেছেন তাদের ব্যর্থতা থাকতে পারে, কেউ তো মানুষ ফেরেশতা না, সেই ব্যর্থতা থেকে উত্তরণ ঘটিয়ে আপনারা সুন্দর একটা দেশ গড়ে তোলেন। আপনারা জনগণের কাছে গিয়ে বলেন যে এইটা আমাদের ম্যানিফেস্টো, এইভাবেই আমাদেরকে ভোট দেন, আমরা জনগণের জন্য একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাই। জনগণের কাছে যান, কিন্তু এখানে অন্য দলকে প্রতি বিরূপ কটাক্ষ করে খামাখা নিজেদের ভাবমূর্তি নষ্ট করবেন না। এখনও দেশের মানুষ আপনাদেরকে সম্মান করে, আমরাও আপনাদের ত্যাগ এবং এই 1.5 মাসের সংগ্রামকে নিশ্চয়ই আমরাও সম্মান জানাই। কিন্তু বিএনপি এবং অন্যান্য রাজনৈতিক দলের এই যে 16 বছরের ত্যাগ তিতিক্ষা, এটিকে কোনো ধরনের অবমূল্যায়ন করার চেষ্টা করবেন না। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, তিনি সত্যিকারের একজন রোল মডেল ছিলেন। অনেক স্মৃতি তার সাথে আছে। তার সাথে প্রথম দেখা পাকিস্তান মিলিটারি একাডেমিতে খেলার মাঠে, আমাদের 2টি দলের খেলা হচ্ছিল। তিনি হুইসেল বাজিয়ে ডাকলেন, আমি এক দলের অধিনায়ক ছিলাম। তখন তার সাথে তিনি বললেন, ইংরেজিতে বললেন যে আমার নাম জিয়া, আমার যে একটি ব্যাটালিয়ন আছে, খুব ভালো ফুটবল টিম। এবং পরবর্তীকালে তিনি আমাকে অন্য একটি কোর্সের পাস আউটের সময় বললেন যে ইস্ট বেঙ্গল রেজিমেন্ট বাঙালিদের ভবিষ্যৎ, বাঙালিদের গর্ব, তুমি এখান থেকে পাস আউট করে ইস্ট বেঙ্গল রেজিমেন্টে যোগ দেবেন। আমি তার কথা মেনে ইস্ট বেঙ্গল রেজিমেন্টে গিয়েছি এবং অত্যন্ত ভাগ্যবান ইস্ট বেঙ্গল রেজিমেন্টের একজন সৈনিক হিসাবে মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করার সুযোগ পেয়েছি। তিনি অত্যন্ত ক্রীড়ামোদী ছিলেন, আমিও এক সময় খেলা পাগল ছিলেন। তিনি সেনাবাহিনীর প্রধান যখন ছিলেন তখনও তার সাথে ফুটবল খেলেছি। তিনি বক্সিং চ্যাম্পিয়ন ছিলেন মিলিটারি একাডেমিতে, সর্বগুণে গুণান্বিত একজন ব্যক্তি। তবে বাংলাদেশের মানুষ সবচেয়ে তাকে সম্মান করে তার দেশপ্রেম এবং তার সততার জন্যে। আমি পানি সম্পদ মন্ত্রী ছিলাম। ভারত যখন একতরফাভাবে গঙ্গা নদীর পানি প্রবাহকে বন্ধ করে দেয়, তিনি সরাসরি জাতিসংঘে গিয়েছেন। তিনি কোনো ধানাই পানাই করেন নাই, তাদের কাছে দেন কারবার করেন নাই, সোজা বিশ্ববাসীর কাছে আবেদন জানিয়েছেন যে আমাদের ন্যায্য অধিকার আমরা চাই, পানির ন্যায্য চাই। তার এই দৃঢ়তার ফলেই তৎকালীন ভারত সরকার একটি পানি চুক্তি করতে বাধ্য হয়েছে। একটি মাত্র চুক্তি যেখানে গ্যারান্টি ক্লজ ছিল, অর্থাৎ ফারাক্কা পয়েন্টে বাংলাদেশ কত পানি পাবে তার নিশ্চয়তা ছিল। বাংলাদেশে সেখানে অ্যাভেলেবেল পানির 60 ভাগ ছিল বাংলাদেশের শেয়ার, 40 ভাগ ছিল ভারতের শেয়ার। এবং বাংলাদেশের শেয়ারটা তিনি যে দিতে বাধ্য এটি চুক্তির মধ্যে ছিলেন, এটাকেই বলা হয় গ্যারান্টি ক্লোজ। তালপট্টিতে যখন একটি দ্বীপ ভেসে ওঠে তখন অনেক এইসব বুদ্ধিজীবীদের মুখে কোনো কথাবার্তা ছিল না, কিন্তু তিনি একজন সাহসী রাষ্ট্রনায়ক হিসাবে তিনি নৌবাহিনীকে বলেছিলেন যে যুদ্ধ জাহাজ ওখানে পাঠাও, আমরা প্রয়োজন হলে যুদ্ধ করে হলো আমরা আমাদের দেশের প্রত্যেকটি ইঞ্চিকে সুরক্ষিত রাখব। যার ফলে
এই অঞ্চলটি প্রতিবেশী রাষ্ট্র দখল করতে সক্ষম হয়নি। বাংলাদেশের এখন নতুন একটা কথা শোনা যায়, প্রোক্লামেশন, এবং মনে হচ্ছে যেন দেশটা এই প্রথম স্বাধীন হলো। 71 সালে এত ত্যাগ তিতিক্ষার বিনিময়ে আপনারা যারা এখানে উপস্থিত ছিলেন সেই যৌবন তরুণের দিনগুলোর কথা স্মরণ করেন, কিভাবে হাসতে হাসতে আপনারা মেশিন গানে গুলির সামনে বুক পেতে দিয়েছিলেন। দেশপ্রেম কি ছিল আমাদের কাছে? জীবন তো অত তুচ্ছ, জীবন মৃত্যু পায়ের ভিত্ত চিত্ত ভাবনাহীন, এটা ছিল প্রত্যেকটি মুক্তিযোদ্ধার মনের কথা। কিন্তু আমরা যুদ্ধ করেছি কেন? গণতন্ত্র প্রতিষ্ঠার জন্যে। আমাদের গোটা মূল্য তারা দিত না, সেই জন্য আমরা এমন একটা শাসন ব্যবস্থা চেয়েছি যেখানে নিয়মিত বিরতির পর নির্বাচন হবে, সুষ্ঠু নির্বাচন হবে এবং গণতান্ত্রিক ব্যবস্থা আমরা দেখতে চাই। মানবিক মর্যাদা, সাম্য, সামাজিক সুবিচার, এই লক্ষ্য ধারণ করেই আমরা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলাম। এখন তার মধ্যে আসছে কি প্রোক্লামেশন, জনগণ এটা বোঝেও না। তারপর আরেকটা শুনি বহুত্ববাদ। এটা ভাই ঢাকা বিশ্ববিদ্যালয়তে MA পাস করছি, পলিটিক্যাল সায়েন্সই। এই বহুত্ববাদ শুনলে এখনো তো বুঝি না ভাই এসব কি। জনগণ বোঝে, সোজা কথা বলেন। জনগণ একটা জিনিস বুঝে, যেসব EVM TVM বুঝি না, আমরা সরাসরি সিলমের একটা ভোট দেবো আমাদের পছন্দের ব্যক্তিকে, এবং নিরপেক্ষভাবে এই নির্বাচনে কোনো কিংস পার্টি থাকবে না। জনগণ যাকে ইচ্ছে তাকে ভোট দিবে। সুতরাং এই গণতন্ত্রের অভাবে, সুষ্ঠু নির্বাচনের অভাবে এতগুলো বছর ধরে আমরা সাফার করেছি। এখন আর নানা ধরনের আতেল মার্কা কথাবার্তা বলে সমাজ জীবনে আর বিশৃঙ্খলা সৃষ্টি করবেন না। আমরা গণতন্ত্র চাই, মানবিক মর্যাদা চাই, আইনের শাসন চাই এবং অতি অল্প সময়ের মধ্যে নির্বাচন চাই। দেশের সবচাইতে জনপ্রিয় দল BNP, আমাদের নেতৃবৃন্দের পক্ষ থেকে বলা হয়েছে যে আমরা এই বছরই নির্বাচন চাই। সুতরাং 2025 সালের মধ্যে একটা সুষ্ঠু নির্বাচন দেন। নতুন যারা দল করতে চায় তারাও মাঠে থাকুক, জনগণের কাছে যায়। প্রায় 1 বছর টাইম আছে, টেক ইউর টাইম। কিন্তু এইভাবে রাজনীতিতে কোনো কুটকাচাল করবেন না, প্রতিবেশী রাষ্ট্রকে সুযোগ দেবেন না, বিশেষ করে পতিত স্বৈরাচার। তিনি ভারতে বসে বলছেন যে চট করে বাংলাদেশে ঢুকে যাবে। কেমন করে ঢুকে যাবে আমরা জানি, সেটা বলতে চাই না। তবে দুঃখের বিষয়, এখনো কিন্তু পুলিশ বাহিনী রাহুমুক্ত হয় নাই। এখনো কিন্তু প্রশাসন, ওই শেখ হাসিনার প্রশাসন এখনো বহাল রয়েছে। এই সরকারের তো ক্ষমতা নাই। কেমন করে ক্যান্টনমেন্টের মধ্যে 622 জন অপরাধীকে তারা আস্থান দিতে সক্ষম হলো কারণ আপনারা দুর্বল। প্রথম রাত্রে বিড়াল মারা উচিত ছিল, কিন্তু সেটি আপনারা করতে পারেন নাই। যত অপরাধী তারা একটি বিশেষ বাহিনীর সাহায্য নিয়ে ধীরে ধীরে সীমান্ত অতিক্রম করে ভারতে গিয়েছে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করার জন্য। বোঝাই যাচ্ছে এই সরকার তাদেরকে নিয়ন্ত্রণ করতে পারছে না। এই যে 17টা বছর অন্যায়, অবিচার, নির্যাতন এবং এই যে 1.5 মাসে কতজনকে হত্যা করা হলো, কাউকে তো গ্রেফতার করে নাই। যারা হত্যাকাণ্ডের নায়ক, যারা পুলিশ বাহিনীর পাশে দাঁড়িয়ে গুলি করে নিরীহ ছাত্রদেরকে বা সাধারণ মানুষকে হত্যা করেছে, তাদের বিরুদ্ধে আজ পর্যন্ত এই প্রশাসন, পুলিশ বাহিনী কোনো ব্যবস্থা নিতে পারে নাই। অর্থাৎ এই সরকার একটি দুর্বল সরকার। সুতরাং অতি দ্রুত নির্বাচন দেন। দেখেন জনগণের বলে বলিয়ান হয়ে কিভাবে আমরা তাদেরকে দমন করি। আমরা একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাই। এই গত 17 বছরের অন্যায় অবিচারের বিরুদ্ধে ব্যবস্থা নিতে চাই। আরেকটি বিষয় নিয়ে সব দল, রাজনৈতিক দলও চুপচাপ, বর্তমান সরকারও চুপচাপ। সেটা হলো বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা তো ভালো না। তারা এই যে হাজার হাজার কোটি টাকা, হাজার হাজার ডলার বিদেশে পাচার করেছে, ব্যাংকে রয়েছে, সেটা আনার জন্য তো কোনো কমিটি করেন নাই। এটা আনার জন্য তো বিদেশে কোনো দূত পাঠাচ্ছেন না। যদি আমাদেরও রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা আছে, যদি এই দেশের সর্বোচ্চ আদালত রায় দেয়, সেই রায় সাথে নিয়ে আমরা বিদেশি রাষ্ট্রের কাছে যাই, যারা অন্যায়ভাবে লুণ্ঠন করে আমাদের সম্পদ নিয়ে আপনাদের দেশে বিনিয়োগ করেছেন, অবশ্যই তারা এই সম্পদ ফেরত দিতে বাধ্য। বাংলাদেশের কয়েক বছরের বাজেট চলে যাবে এই চোরগুলার টাকা যদি আমরা ফিরে আনতে পারি। সুতরাং এই বিষয়ে দৃষ্টি দেন এবং বিশেষ করে যারা হত্যাকাণ্ড চালিয়েছে, গুম করেছে, তাদের বিচারের ব্যবস্থা করেন। এগুলা কথা নাই, তারা আছে প্রোক্লামেশন নিয়ে। সুতরাং অনেক আতেল জাতীয় কথাবার্তা, ওগুলা আপনারা যদি রাষ্ট্র ক্ষমতায় যেতে পারেন, জনগণের ভোটে, তখন পালন করেন। হাসিনা চলে যাওয়া মানে তো অর্ধেকের বেশি সংস্কার অলরেডি হয়ে গেছে। শেখ হাসিনা না থাকলে আর সংস্কার করবে কি? শেখ হাসিনার সাথে সাথে অপসংস্কার বিদায় নিয়েছে। এখন
সংস্কার করার ন্যায্য অধিকারী হলো একটি নির্বাচিত গণপ্রতিনিধি। একটি পার্লামেন্ট সংস্কার করবে, সেই পার্লামেন্টকে আসার সুযোগ করে দিন, শুধু শুধু আর সময় ক্ষেপণ করবেন না। এই কয় মাসেই বোঝা গেছে আপনাদের দৌড় কতটুকু। আমরা তারপরেও আপনাদেরকে সম্মান করি। আমরা সকল রাজনৈতিক দলের মধ্যে ঐক্য চাই, বিশেষ করে ছাত্র জনতার সাথে রাজনৈতিক দলসমূহের ঐক্য অত্যন্ত প্রয়োজন। আশা করি এই ঐক্যের পথে আপনারা কেউ বিভেদের প্রাচীর তুলে দেবেন না এবং এই বর্তমান সরকারের সংস্কার করার, নির্বাচনী ব্যবস্থার সংস্কার যতটুকু প্রয়োজন তার জন্য 2-3 মাস সময় যথেষ্ট। সুতরাং আর সময় না ক্ষেপণ না করে একটা ভালো জনগণের নির্বাচিত সরকার আসার সুযোগ দেন। এই জন্যই তো আমরা 71 সালে যুদ্ধ করেছি। নির্বাচিত সরকার ছিল না বলেই তো আমাদেরকে যুদ্ধ করতে হয়েছে। আবার এখানে নির্বাচিত সরকারের জন্য আমাদের দেন দরবার করতে হবে। মনে হয় আমরা নির্বাচনের কথা বললে উপদেষ্টাদের মুখ কালো হয়ে যায়, মনে হয় একটা অন্যায় দাবি দাওয়া আমরা করছি। আমরা তো অন্যায় দাবি দাওয়া করছি না, বিএনপিকে ক্ষমতায় বসান সেটাও বলতেছি না। তবে এটা অবশ্যই বলবো, কিংস পার্টি গঠন করবেন না। যারা রাজনীতি করতে চায় এই সরকার থেকে পদত্যাগ করে বাইরে গিয়ে তারা সরকার গড়ে তুলুক। তারা যখন এত কিছুই পারে, শেখ হাসিনার মতো দুঃশাসনের নেত্রীকে যখন বিদায় করতে পারে তারা, তাহলে আগামী দিনে জনগণ তাদেরকে নিশ্চয়ই হয়তো ভোট দিবে, এই আশায় থাকতে পারেন। লেট দেয়ার বি লেভেল প্লেইং ফিল্ড। আমরা সুষ্ঠু নির্বাচন চাই, অতি দ্রুত নির্বাচন চাই। আজকের এই দিনে খুবই প্রয়োজন জিয়াউর রহমানের মতো একজন রোল মডেল। আমি জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। তারা আমাদের নেতা, মুক্তিযুদ্ধের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে স্মরণ করার জন্য এই অনুষ্ঠানের আয়োজন করেছেন। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বিএনপি জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক।